দেখো এই টপিকটা যদি বলো তাহলে পরে কয় স্টার দিব? 3 স্টার দিতে পারো। ঠিক আছে, এটা একটা 3 স্টার টপিক, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ব্লক সাজানোর ক্ষেত্রে কৃতকাজ বা দণ্ডাকার বস্তু দাঁড় করাতে কৃতকাজ। দণ্ডাকার বস্তু দাঁড় করাতে কৃতকাজ বলতে আমরা ধরো তাহলে প্রথমে আগে দণ্ডাকার বস্তু দাঁড় করাতে কৃতকাজ কীরকম হয় সেটা একটু দেখি। তোমাদেরকে একটা ছোট্ট কনসেপ্ট মাথায় থাকার কথা, তার আগে বলে নিই যে কনসেপ্টটা এরকম ছিল। ধরো এইখানে এটা যে এতবার দেখিয়েছি তোমাদের, এটা একটা বেসিক ফিজিক্স, তো অনেকবার দেখাতে হয়েছে যে এই এম ভরের বস্তুটি যদি এইখানে তো পৃথিবী পৃষ্ঠে ছিল, মহাকর্ষ বল তার উপর ক্রিয়া করে, এই মহাকর্ষ বলটা কত? তার ভর ইন্টু জি এর মান, তাই তো? এখন এটারে যদি উপরের দিকে আমি নিয়ে যাই তাহলে পরে অবশ্যই এই এম জি বলের বিরুদ্ধে মিনিমাম কত বল দিতে হবে? মিনিমাম বল দিতে হবে এম জি। তাহলে এটা হলো বল, আর তার সরণটা যদি এ লেভেল থেকে তোমার এ লেভেলে হয় তাহলে সরণের মানটাকে যদি আমি বলি ভর কেন্দ্রের সরণ এ লেভেল থেকে এ লেভেলে এইচ, তাহলে কৃত কাজ কত হবে বলো? তাহলে কৃত কাজ কত পেয়েছিলাম এখানে? প্রযুক্ত বল এম জি আর সরণটা কতটুকু? এইচ। আর বল আর সরণ একই দিকে হওয়ার কারণে কস কয় ডিগ্রি? 0 ডিগ্রি। এই জন্য কস 0 ডিগ্রির মান কত? 1। আলটিমেটলি যে পরিমাণ কাজ করে বস্তুকে এখান থেকে এখানে নিয়ে যাওয়া হয় সেটাই তার ভিতরে শক্তি হিসেবে জমা হয়, এবং সেই সঞ্চিত শক্তিটাকে বা জমা হওয়া শক্তিটাকে আমরা কি নামে ডাকি? বিভব শক্তি। সেটা তাহলে কত হবে? এম জি এইচ। তাহলে বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণে যে শক্তির মানে সঞ্চয় ঘটে বা শক্তি জমা হয় সেটাকে আমরা কি বলি? বিভব শক্তি। আবার এটাই দেখো, অবস্থানটা যদি এরকম হয়ে থাকে যে যেমন এইচ বাড়ছে তখন বিভব শক্তি বাড়ছে, এইচ যদি কমিয়ে দিই তাহলে বিভব শক্তি, অর্থাৎ নিচের দিকে নামালে তার বিভব শক্তিটা কি হবে? কমবে। বুঝতে পেরেছো? এটাকে এটাও শিখিয়েছিলাম তোমাদের যে এই বিভব শক্তি যেটা আমরা মাপছি, এটা ধরো মহাকর্ষ বলের বিরুদ্ধে তুমি কাজটা করছো বা মহাকর্ষ বলের ক্ষেত্রে এই কাজটা হিসাব করছো, তো মহাকর্ষ বল কি ছিল? সংরক্ষণশীল বল। তো সংরক্ষণশীল বলের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য বলেছিলাম যে এটা পথের উপর নির্ভরশীল নয়। কিসের ওপর? মানে এখান থেকে এখান পর্যন্ত দূরত্বটা যদি এইচ হয় তাহলে পরে তুমি যদি এই রাস্তা দিয়ে না গিয়ে সোজা না গিয়ে যদি এভাবে বাঁকা হয়ে নিয়ে যেতা তাও কি হতো? তাও কৃত কাজ কতটুকু হইতো গো? এম জে এইচ। এটা বুঝেছিল তো? এবার ঠিক এই ধরনেরই একটা কনসেপ্ট এখানে কাজে লাগাইলে পারে, কিন্তু অনেকের কাছে কেমন যেন নাকি জটিল মনে হয়। জটিল না, তোমাদের আমি তাহলে সহজতম উপায়ে উপস্থাপনের চেষ্টা করি। দণ্ডাকার বস্তু ধরো শুয়ে আছে, কিরকম ভাবে শুয়ে আছে? এইরকম, হ্যাঁ, তোমরা আঁকতে পারো। এটা একটা দণ্ডাকার বস্তু, এটা এখন পড়ে আছে অনুভূমিক বরাবর। এই জিনিসটাকে জাস্ট কি করে দেবো? দাঁড় করাবো। ধর না ওই যে বিদ্যুতের পোলগুলো দেখছো না, এই বিদ্যুতের পোল এরকম পড়ে আছিল, ওইটারে ধরে নাও 20 জন শ্রমিক মিলে দাঁড় করায় খাড়া করে রেখে দিবে। তাহলে পরে একটা কাজ করতে হবে, তো যতটুকু কাজ করতে হবে ততটুকু তার ভিতরে এনার্জি হিসেবে স্টোর থাকবে। বুঝো? তার মানে তার দাঁড় করাতে যতটুকু আসলে শক্তি দরকার সেটাই কাজের পরিমাণ। বুঝুনি? দাঁড় করাতে যতটুকু শক্তি দরকার সেটাই হবে কাজের পরিমাণ। বুঝছো? এই আচ্ছা, এখন তাহলে আমরা এই বিষয়টাকে একটু ছোট্ট করে হিসাব নিকাশ করব। এটা ধর না এখন ভূমি সমতলের উপর এভাবে পড়ে আছে, তাহলে এই সমতলটাকে আমরা কি বললাম? ভূমি সমতল, তাই তো? এই ভূমি সমতলের উপর এটা পড়ে আছে। আমরা যদি এরকম বিবেচনা করি যে তার দৈর্ঘ্যটা হচ্ছে এল, কতটুকু ধরলাম? দৈর্ঘ্য এল ধরলাম, আর পুরোটার ভর, এই ভরটাকে বললাম এম। বুঝো? পুরোটার ভরটাকে ধরলাম এম। এই অবস্থাতে আরেকটা বিষয় বিবেচনা করতে পারো যে এখানে যে প্রস্থ দেখতে পাচ্ছ না, এই প্রস্থ, এই প্রস্থকে আমি ধরলাম বি। তাহলে দৈর্ঘ্য লেন্থ আর এটা ব্রেথ, ঠিক আছে? প্রস্থকে কত ধরলাম? এটা তুমি দেখতেই পাচ্ছ, খুব বেশি বর্ণনা করার দরকার নাই। এটা যেহেতু আগে শিখেছিলা ওইটা তা একটু পিছনেরটা প্রেক্ষাপট ব্যাখ্যা করেছি, ক্লিন করি একটু ছোট্ট করে। তোমার এখানে ফিজিক্সের নতুন একটা কনসেপ্ট, নতুন না, আগের ওই জিনিসগুলোর সঙ্গে রিলেটেড একটা বিষয় বুঝতে হবে তোমাকে।
যে এই অবস্থায় যখন শুয়ে আছে তখন তার ভিতরে কিন্তু তখনও একটা বিভব শক্তি মাপ করা হবে। শুয়ে থাকা অবস্থায় একরকম বিভব শক্তি হবে, দাঁড়িয়ে থাকা অবস্থায় আরেক রকম হবে। হ্যাঁ, তো এই বিভব শক্তিটা কীরকম ভাবে মাপবা? তার ভর যদি এম হয় তাহলে নিচের দিকে কত বলে টানছে? এমজি। এবং তুমি বলতে পারো যে ভূমি থেকে এখনো কিন্তু যে ভরটা রয়েছে এই ভরের কিন্তু একটা কেন্দ্রও আছে, নাকি বলো? যেখানে তার সমস্ত ভর সঞ্চিত আছে তাকে কি বলি? এই ভর কেন্দ্রটা নিশ্চয় এরকম দণ্ডাকার বস্তুর ক্ষেত্রে তুমি যদি বলো তাহলে পরে এরকম কোথায় হবে ভর কেন্দ্র? মাঝ বরাবর, নাকি বলো? তাহলে মাঝ বরাবর হবে ভর কেন্দ্র। ভর কেন্দ্র নিয়ে এটা পঞ্চম অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে অনেক সুন্দর আলোচনা আছে। ষষ্ঠ অধ্যায়ের আলোচনা আছে ভর কেন্দ্র, ভার কেন্দ্র, এগুলোর মধ্যে পার্থক্য। তবে এটুকু বুঝো কিনা যে এরকম টাইপের একটা যদি বস্তু হয় তাহলে এর ভর কেন্দ্র হবে কোথায়? মিডিলে। তাহলে মিডল বলতে তার প্রস্থকে যদি এরকম সমান দুই ভাগে ভাগ করো, দৈর্ঘ্যকে যদি সমান দুই ভাগে ভাগ করো, তাহলে যে বিন্দুটা হচ্ছে ছেদ বিন্দু হবে সেটাই হচ্ছে তার মিডিল, মানে এটা তার ভর কেন্দ্র, তাই তো? এবং এই বরাবর তুমি যদি হচ্ছে তাহলে একটা বল প্রয়োগ করো তাহলে বস্তুটা সোজা যাবে। আর এর বাইরে যে কোনো দিকে যদি বলটা দাও তাহলে আর সোজা যাবে না, একটু কাত হয়ে যাবে, বুঝছো? তাহলে ভর কেন্দ্রের সংজ্ঞা হচ্ছে যে বিন্দু বরাবর কোনো বস্তুকে বল প্রয়োগ করলে বস্তুটি সরলরৈখিক গতি লাভ করে সেটাকে বলবো, বুঝছো? এই আবার ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র এটা নিয়ে বিশদ একটা আলোচনা আছে, আমার একটা লেকচারও আছে, চাইলে কেউ দেখতে পারো, খুব পুরনো। তবে জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করেছিলাম। এটাকে যদি বলো যে এটা তো একটা বস্তু, এটার ভর কেন্দ্র তাহলে কোথায় হবে? মিডিলে। এই বরাবর ঠিক খুঁজে যদি একটা ছুঁচ দিয়ে এটাকে ধরে রাখো তাও দেখবে এটা আটকে আছে, বুঝতে পেরেছ? অনেকে দেখবা যে ফুটবল মাথায় নিয়ে সুন্দর এভাবে রেখে দিতে পারে না। কেন রেখে দিতে পারে? ও ঠিক ভর কেন্দ্র বরাবর মাথাটা খুঁজে রাখতে পারে, নাকি বলো? তো এটা তোমার মাথাতেও যদি রেখে দেওয়া হয় ঠিক ওই রকম করে তাহলে থেকে যাবে, বুঝছো? তো এটারেও যদি এরকম ছুঁচের একটা আগালে দিয়ে রাখো ভর কেন্দ্র বরাবর তাহলে কি হয়ে যাবে? এটা সুন্দর ব্যালেন্স হয়ে থেকে যাবে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে একটা নির্দিষ্ট বিন্দুতে ভর কেন্দ্র আছে, তাহলে এরকম দণ্ডাকার বস্তুর ক্ষেত্রে সেটা কোথায়? একদম মধ্যবিন্দুতে। তাহলে আমরা দৈর্ঘ্যকে ছেদ করলাম মাঝ বরাবর, আবার প্রস্থকেও করলাম, এটা হচ্ছে তার ভর কেন্দ্র। এবার এই বিভব শক্তি, এই অবস্থায় পড়ে থাকা অবস্থায় যে বিভব শক্তি সেটা হবে তার ওজন ইন্টু উচ্চতা হয় সবসময়। তার এবার ভর কেন্দ্রের উচ্চতা যেখানে, মানে ওজনটা আসলে কোন বরাবর ক্রিয়া করবে? ভর কেন্দ্র বরাবর। তো তাহলে ওই পয়েন্টটা কত উচ্চতায় আছে সেটা দিয়ে এবার হিসাব হবে। বলো তো এদিক থেকে যদি ওজনটা হিসাব করো যে নিচের দিকে তো ওজনটা ক্রিয়া করছে, ভর কেন্দ্র কোথায় আছে এখন? L/2 বলবা না V/2 বলবা? হ্যাঁ, L/2 এর পক্ষে কয়জন? এই কিছু বলছে না, বলো V/2 এর পক্ষে কয়জন? V/2 এর পক্ষে কয়েকজন আছে? আসলে এখন যে অবস্থায় আছে তাতে দেখো এদিকটাই উচ্চতা, নাকি বলো? তাহলে সেই উচ্চতাটা B, ওই B এর অর্ধেক করলে কত হবে? B/2। তাহলে এই শুয়ে থাকা অবস্থায় তুমি যদি বিভব শক্তি বলো যে এই অবস্থায়, তাহলে এটাকে আমি বললাম চিত্র 1, বললাম চিত্র 1। হ্যাঁ, তাহলে চিত্র 1 অনুযায়ী বিভব শক্তি লিখে দেই। চিত্র 1 অনুযায়ী শুয়ে থাকা না বললাম, চিত্র 1 বুঝতে পারছো যে শুয়ে আছে, অনুভূমিক বরাবর পড়ে রয়েছে। চিত্র 1 অনুযায়ী বিভব শক্তি, এই বিভব শক্তিকে যদি পটেনশিয়াল এনার্জি, তাই না, পটেনশিয়াল এনার্জি 1 বললাম, PE1, তাহলে এটা হবে mg ইন্টু বিভাগ 2। ভর কেন্দ্রের উচ্চতা কতটা? তাহলে বিভাগ 2। এই বস্তুটিকেই এবার ধরে আমরা হচ্ছে সোজা করে দিলাম। সোজা করে দিলে এখানে আঁকলে অবশ্য বেশি ভালো হতো, এই বরাবর দাঁড় করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তো ওটাই একটু নিচের দিকে আঁকি বা ডান পাশে আঁকি, যে এটারে ধরে দাঁড় করাই দিলাম। দাঁড় করিয়ে দিলে কিরকম হবে? এই টাইপের হবে তো বস্তুটা, নাকি বলো?
এরকম হবে। তাহলে এটা ভূমি লেভেল, আগে সেটা যেটা শুয়ে ছিল এই বরাবর নাকি বলো, এটা এখন দাঁড় করিয়ে দিলাম এই বরাবর। তাহলে দাঁড় করিয়ে দিলে দৈর্ঘ্য এখন এদিকে এল আর এদিকটা হচ্ছে প্রস্থ বি, ঠিক আছে তো। তার ভরের তো কোনো চেঞ্জ নাই, আমরা ভরটা কতটুকু পাচ্ছি এম। বলো এবার ভর কেন্দ্র কত উচ্চতায় গিয়েছে। তাহলে এবার আর বুঝতে অসুবিধা নাই যে ভর কেন্দ্রটা হবে এ দৈর্ঘ্যের অর্ধেক উচ্চতায় নাকি বলো। তাহলে ভর কেন্দ্র কততে গিয়েছে L/2। ওকে, ভালো কথা। তাহলে এই ভর কেন্দ্র যাবে এ লেভেলে। তাহলে এই অবস্থায় বিভব শক্তি কত হবে, এটাকে চিত্র 2 বললাম। তাহলে চিত্র 2 অনুযায়ী বিভব শক্তি, চিত্র 2 অনুযায়ী বিভব শক্তি কত হবে। এটার বিভব শক্তির পরিমাণটা নিশ্চয় আলাদা হবে, এটারে বললাম PE2, পটেনশিয়াল এনার্জি। মানটা তাহলে হবে mg তো থাকবে নাকি বলো, আর এখন হবে L/2। এটুকু যদি সবাই বুঝো তাহলে আগাবো। বলো সবাই বুঝেছো কিনা, আরেকবার বলা লাগবে কিনা, বলা লাগলে বলবো, কোনো অসুবিধা নাই। জিনিয়া কি অবস্থা বলো, বুঝেছ? তুমি মনে করো না যে তোমার নিয়ে টেনশন থাকি, এমনি জিজ্ঞেস করতে ভালো লাগে তাই। হ্যাঁ হ্যাঁ, তবে না বুঝলে অবশ্যই অকপটে বলবা, বলবা না? আচ্ছা, এবার বলো যে এই দুই জায়গাতে তাহলে বিভব শক্তির যে পরিবর্তন সেটাই হলো এটা দাঁড় করাতে কৃতকাজ। বুঝতে পেরেছো? অর্থাৎ তাহলে আমি এখন লিখতে পারি যে দণ্ডটি দাঁড় করাতে কৃতকাজের পরিমাণটা হবে কোন অবস্থায় বিভব শক্তি বেশি। দুই জায়গাতেই এমজি আছে, কিন্তু এখানে বি এর মানটা ছোট, তার অর্ধেক করলাম যে ভ্যালুটা পাবো। এল এর মানটা অবশ্যই তার চেয়ে বড়, তার অর্ধেক করলেও এই মানটা অবশ্যই অনেক বড় হবে। তাহলে পরে এই বিভব শক্তিটা বেশি। তাহলে এই দুই জায়গার মধ্যে শক্তির যে পার্থক্য সেটাই হচ্ছে কৃতকাজ, শক্তির যে পার্থক্য সেটাই হচ্ছে কৃতকাজ। তাহলে এই দণ্ডটি দাঁড় করাতে কৃতকাজ লিখে ফেলতে পারো। অতএব দণ্ডটি দাঁড় করাতে কৃতকাজ কি চিকন দেখা যায় রে, এটা একদমই নতুন, এটা লেখা যাবে না। দণ্ডটি দাঁড় করাতে কৃতকাজ, যদি ডব্লিউ লিখি তাহলে ডব্লিউ উইল বি পটেনশিয়াল এনার্জি 2 মাইনাস পটেনশিয়াল এনার্জি 1। তাহলে স্টেট 2 এর যে পটেনশিয়াল এনার্জি, এখান থেকে স্টেট 1 এর যে পটেনশিয়াল এনার্জি, এটা কি করতে হবে বাদ। এই দুই জায়গার বিভব শক্তি হচ্ছে কৃতকাজ। আগেরবারে যেমন দেখেছিলাম যে আমরা একটা বস্তুকে ভূমি থেকে নিয়ে যেতে কৃতকাজ যদি mgh হয়, তাহলে তার ভিতরে শক্তি কত জমা হয়েছে mgh। তো এখন শক্তির পার্থক্য কত, এই দুই এনার্জির পার্থক্য, তাহলে এতটুকুই আসলে কাজ, মনে থাকবে? জি, তাহলে বলেন নিশ্চয় এটা থেকে এটা বাদ দিলে কত হবে? আচ্ছা, mg L/2 মাইনাস mg বিভাগ 2, mg কমন নিতে পারি না? mg কমন নিলে কি হবে L/2 মাইনাস, আসলে এই প্রথম আমি এরকম থিওরিটিক্যালি দেখালাম, এর আগে জাস্ট মান দিয়ে অঙ্ক করে দিতাম যে তোমরা ঠিকঠাক মতো বুঝে যাবা, এবং বুঝে যায় প্রতি বছরই, ওদের কোনো ঝামেলা থাকে না, কোনো প্রবলেম হয় না। এই প্রথম এভাবে লিখলাম। এখন তোমার ছোট্ট একটা গাণিতিক প্রবলেম দিয়ে চেক করে দেখবো যে তুমি পারো কিনা। হ্যাঁ ঠিক আছে, ঝটপট আগে দিই, শুধু মনে রাখবা যে এটার জন্য যে যত শর্টকাটে করবা করবা, হ্যাঁ, কিন্তু টাইম বরাদ্দ দেবো খুবই কম। ওকে, কত একদম ধরবা এটা এত এটা এত, এখানে এটা বলেছে সেখানে এটা বলেছে, দরকার নাই। হ্যাঁ, তুমি বুঝেছো কিনা আমি সেটা চেক করে দেখতে চাচ্ছি, কারণ গাণিতিক প্রবলেম আরও অনেকগুলো প্র্যাকটিস করবো এখান থেকে। নাও
50 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার ব্যাস বিশিষ্ট 1 মিটার ব্যাস বিশিষ্ট একটি দণ্ডের ভর 1000 কেজি। কমই দিলাম ভরটা। দণ্ডটি অনুভূমিক ভাবে পড়ে থাকা অবস্থা হতে দাঁড় করাতে কৃতকাজ কত হবে? কি বলো? তাহলে আমার লেখা শেষ হতে তোমরা কাজ করে ফেলেছ। ধন্যবাদ তোমাদের। অ্যান্সার 2,40,100। একক নিশ্চয় কি হবে? জুল। দেখছিলাম যে 2,40,100 লিখতে পারি কিনা, তাই না? বলো, হয়েছে? হ্যাঁ, তোমাদের আশপাশে কে কে আসেনি? এখানে তিথি নামে একজন, হ্যাঁ, প্রীতি, প্রীতি, রিথি, কয়জন আসেনি? তাহলে নামগুলো একটু উচ্চারণ করি, তাই না? তাহলে আসে নাই হচ্ছে রিথি, প্রীতি, আর একটা তিথি। মাকসুদাও আসেনি। ও তুমি এসছো? দেখছ, তুমি নায়ের ঘরে পড়ে যাচ্ছিলা। আচ্ছা, এটা বুঝেছো? এ জায়গায় বুঝেছো? চিত্র আমি মিশায় দিব। এটা তোমার খুব মাথাতে সুন্দর করে রাখা লাগবে। বলো, এই গাণিতিক প্রবলেমটা হয়তো ওরা কিভাবে করলো দেখো, যে আমি এই দৈর্ঘ্যটা এল ধরেছিলাম, এখন আমি যদি দণ্ডাকার বস্তুটির দৈর্ঘ্য দিয়েছি কত? 50 মিটার। তাহলে নিশ্চয় দাঁড় করাইলে তখন তার যে ভর কেন্দ্রের উচ্চতা সেটা কত হবে? 25। তাহলে এই জায়গাটা L/2 মানে কত পড়বে? 25 পড়বে। ঠিক আছে। আর শুয়ে থাকা অবস্থায় দেখো যে সেটা 1 মিটার ব্যাস। তাহলে 1 মিটার ব্যাস, তাহলে নিশ্চয় তার অর্ধেক উচ্চতায় ভর কেন্দ্র। তাহলে শুয়ে থাকা অবস্থায় 1-এর অর্ধেক করলে কত হবে? 0.5। তাহলে এটার অর্ধেক 25 আর এটা হবে 0.5। তাহলে এখানে দিব 25 মাইনাস 0.5, আর এখানে এম এর মান কত কেজি? 1000 কেজি। জি এর মান 9.8 হয়ে গেল। এটা নিয়ে আর কোনো ঝামেলা আছে? হ্যাঁ, আচ্ছা, এটা নিয়ে যদি ঝামেলা না থাকে তাহলে থিওরি আগাবো। এবং এই পুরো কনসেপ্ট, এই জায়গার কোনো জায়গাতে আমি জটিলতা কোনোদিন দেখি নাই, তুমিও কোনোদিন দেখবা না। যদি কারো কোনোদিন জটিলতা দেখো যে না ও পারছে না, তাহলে ওরা একটু হেল্প করো, হিংসা করবো না। হ্যাঁ, ঠিক আছে? হিংসা করলে পরীক্ষা খারাপ হবে। তার জন্য পরীক্ষার হলে গিয়ে দেখাবো না, ওটা আবার পাপ। তুমি পরীক্ষার আগে যত বেশি হেল্প করবা এটা তত স্বভাবের কাজ, কিন্তু পরীক্ষার হলে আবার ওটা যদি করো, ওটা তাহলে কি বুঝছো? ওটা তাহলে ঠিক না, ওটা অন্যায় কাজ। হ্যাঁ, তো তোমার তো ওই রকম চিন্তা করলে তো মেলা সমস্যা, যে ও কিয়ামতের দিন আমাকে দাঁড় করিয়ে ইয়া করবে। হ্যাঁ, যে পরীক্ষার হলে দেখায় নাই আল্লাহ আমারে, তাই তো? পরীক্ষার হলে দেখায় নাই, এজন্য কিয়ামতের দিন ধরে তোমার দাঁড় করাইলো। আচ্ছা, আসো, এই যে
তাহলে দণ্ডাকার বস্তু দাঁড় করাতে যে কৃতকাজটা তোমার এতক্ষণ আমরা দেখলাম, ব্লক সাজানোর ক্ষেত্রে কৃতকাজ সেম ওয়েতে করা যেতে পারে, আবার একটু ডিফারেন্ট ওয়েতে করা যেতে পারে। আমরা দুটোই শেখার চেষ্টা করব, হ্যাঁ। এবং ভালো খেলতে জানলে তুমি যে কোনোভাবে তুমি খেলতে পারবা, কোনো অসুবিধা নাই। কাম টু দ্য পয়েন্ট। ব্লক কীরকম হতে পারে? আয়তাকার ব্লক দিয়ে অথবা ঘনাকার দিয়ে। ঘনাকার দিলাম, ঘনাকার দিলে দৈর্ঘ্য যত বড় প্রস্থ তত বড়, ক্ষেত্রফল আয়তন। ঘনাকার বলতে কি বুঝবো? দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটাই কি সমান। তা আমরা শুধু এরকমভাবেই দেখাচ্ছি, হ্যাঁ। ওরকম ব্লক 3 ডাইনামিক দেখাতে পাচ্ছি না। একটা ব্লক, তার পাশে ধরে নাও আছে এরকম পাশে একদম আরেকটা ব্লক দিলাম, ওকে। তার পাশে আরেকটা দাও, যে আমার আঁকার শেষেই বলবে যে হয়ে গেছে, তাহলে ধন্যবাদ দিব। এই কি রে আল্লাহ, ব্লক কি ছোট বড় হয়ে যাচ্ছে। এই কয়টা আঁকাইছে, আর তার উপর আবার বাঁকা করে আঁকাচ্ছে মনে হয় না। আচ্ছা, মাটি বাঁকা আছে, কি করবো বলো? যেখানে রাখা আছে ওটাই বাঁকা আছে। হয়েছে? কয়টা আঁকাইলাম? আচ্ছা, তোমরা যেহেতু ক্লান্ত আর আঁকাই না, হ্যাঁ ঠিক আছে। এবার লিখো, ধরো আমরা লিখি যে ব্লক, প্রতিটি ব্লকের ভর লিখলাম, প্রতিটি ব্লকের ভর m সমান সমান ধরো 5 কেজি দিয়ে দিলাম, ওকে। একই সঙ্গে থিওরি এবং গাণিতিক সমস্যা দুটোই দেখে ফেলবো। প্রতিটি ব্লকের ভর কয় কেজি? 5 কেজি। হ্যাঁ, ঘনাকার ব্লকগুলোর দৈর্ঘ্য সমান সমান উচ্চতা সমান সমান ধরে নিলাম, কয় মিটার ধরবো? 1 মিটার ধরলাম, হ্যাঁ। রাউন্ড ফিগার দিয়ে কাজটা শিখি, তারপরে যেমন অঙ্ক দিবে তেমনই পারবা। ঘনাকার ব্লকগুলোর দৈর্ঘ্য বা উচ্চতা এগুলো সবই তো কি হবে? ঘনাকার মানে কি সমান, প্রস্থ যদি বলে সেটাও সমান। কত ধরলাম? 1 মিটার। এবারে চিন্তা করো যে এই 5টা ব্লককে একটার উপরে আরেকটা সাজাবো, একটার উপরে আরেকটা সাজাবো। এই অবস্থাতে ধরে নাও সাজায়, যদি তুমি এবার সাজানো অবস্থায় দেখো তাহলে তো এরকম দণ্ডাকার দেখবা নাকি? তাহলে ওই দণ্ডাকার যখন দেখবা, এই অবস্থাতে যে বিভব শক্তি আর এই অবস্থাতে যে বিভব শক্তি তার মধ্যে পার্থক্য থাকবে। ওই দুই শক্তির পার্থক্য কতটুকু হবে? এই ব্লকগুলোকে এটার উপর নিয়ে গিয়ে সাজাইছো, এটার উপর নিয়ে গিয়ে সাজিয়েছো, এটার উপর সাজিয়েছো, এটার উপর সাজিয়েছো, এই যে সাজাতে যে কাজটা করতে হবে সেটুকুই বিভব শক্তির পার্থক্য হবে। বুঝছো তো? সেটুকুই হবে বিভব শক্তির পার্থক্য, মনে থাকবে? আচ্ছা, তাহলে এবার আমরা জাস্ট একটা কথা বলে দিই যে ব্লকগুলোকে একটির উপর আরেকটি সাজিয়ে শেষ করতে কৃতকাজ কত হবে। লিখো, প্রশ্ন, কোশ্চেন ইজ দ্যাট ব্লকগুলোকে একটির উপর আরেকটি সাজিয়ে শেষ করলে কৃতকাজ কত হবে। আরো অনেকভাবে কোশ্চেনটা বলা যেতে পারে, এভাবে বললাম, এটাতেই বুঝবা আশা করি।
কয়দিন হোয়াইট বোর্ডের কালি মুছতে গিয়ে মানে জীবন শেষ হয়ে যাচ্ছিল। আমি তাহলে এখন অলরেডি যে হিসাবটা শিখেছো সে অনুযায়ী যদি কাজটা করি, 5টা ব্লকে একদম পাশাপাশি ঠেকিয়ে দিয়ে ধরে নাও কম্বাইন্ড একটা যদি দণ্ড ভাবি, তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য 1 মিটার করে হলে মোট কয় মিটার হবে? এটা কোনো সন্দেহ আছে? তাহলে এটা 5 মিটার। ভালো কথা। আর এখানে যদি উচ্চতা এই দিকের কথা বলো, এদিকে যে উচ্চতা সেটা কয় মিটার? 1 মিটার। এবার বলো ভর কেন্দ্র তাহলে কয় মিটার উঁচুতে আছে? 0.5। তাহলে ভর কেন্দ্র আছে 0.5। আচ্ছা, ভালো কথা। এই অবস্থাতে তাহলে তুমি যদি বলো যে এখন যে এনার্জি স্টোর করছে এই অবস্থায়, সেটা যদি ডান পাশে লিখি যে ব্লকগুলো ভূমিতে পাশাপাশি যুক্ত অবস্থায় বিভব শক্তি যদি E1 নামে ডাকি, E1 নামে ডাকলে কত হবে? mj ইন্টু ভর কেন্দ্রের উচ্চতা, নাকি বলো? এম এর মান কত? কয়টা আছে ব্লক? 5টা। একটা কয় কেজি? তাহলে 5টা মিলিয়ে 25। কোনো ভুল আছে? তোমরা শুধু বলবা। তাহলে এম এর মান ডিরেক্ট লিখে দিচ্ছি 25। কোনো অসুবিধা থাকলে বলো। একটা 5 কেজি, তাহলে 5টা মিলিয়ে 25। জি এর মান 9.8। আর উচ্চতা বলো 1 মিটারের নিশ্চয় কি অর্ধেক? 0.5। সেটাও বের করে ফেলো। এটা 4.9। 4.9 কে হচ্ছে 25 দিয়ে গুণ দিচ্ছি, 122.5 জুল। এই তো। এবার চিন্তা করো যে ব্লকগুলোকে যখন একটার উপর আরেকটা সাজিয়ে দিব, তখন নিশ্চয় এই টাইপের একটা গঠন দেখতে পাবো। সুন্দর করে নিজেরা আঁকিও, আমার আঁকাতে যতই ত্রুটি থাক। ঠিক আছে। এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, আর এটা হচ্ছে পঞ্চম। এটা হবে নাকি বলো? এরকম হবে না? এবার বলো এই 5টা ব্লক যখন দাঁড় করানো আছে তখন টোটাল উচ্চতা কয় মিটার? 5 মিটার। এবং 5 মিটার হলে এবার ভর কেন্দ্র কত উচ্চতায় হবে? মিডিলে। তাহলে এখানে 2.5 নাকি বলো? তাহলে ভর কেন্দ্রের উচ্চতা কত হবে? 2.5 মিটার। তাহলে এই দাঁড় অবস্থায় বিভব শক্তি কত? বুঝছো পারছো? তাহলে দাঁড় অবস্থায় বিভব শক্তি কত? সেম কাহিনী তো। তাহলে ব্লকগুলো দাঁড়ানো অবস্থায় বিভব শক্তি E2 ইজ ইকুয়াল টু ভর কত হবে? ভর কত হবে? 25 হবে। এ ব্যাপারে তো সন্দেহ নাই। 25, 9.8, আর এটা কত জানো? 2.5। কত? 612.5 জুল। এখন কথা হলো যে তাহলে একটি ব্লকের উপর আরেকটি সাজাতে, মানে সব মিলিয়ে সাজাতে মোট যে কাজ, তাহলে আমরা লিখে দিই ব্লকগুলোকে একে অপরের উপর সাজাতে, একে অপরের উপরে সাজাতে
কাজ কত হবে? নিশ্চয় E2 মাইনাস E1, চাইলে এটারে W লিখতে পারি। দিস উইল বি দিস মাইনাস দিস। কত পাইলা? 490 জুল। এটা হচ্ছে আনসার। হ্যাঁ, কিন্তু আমরা যে কথাটা বলেছিলাম যে ব্লকগুলো সাজানোর ক্ষেত্রে কৃতকাজ, ওই সাজানোর ক্ষেত্রে কৃতকাজ কিন্তু তোমার দেখায়নি। কিরকম ভাবে দেখালাম তাহলে? ওই যে দণ্ডাকার বস্তুটাকে যেভাবে তুলেছিলাম ঠিক ওই রকমই এটাকে একটা দণ্ড বিবেচনা করেছি। ওই দণ্ডাকার বস্তুকে জাস্ট এইভাবে তুলে নিয়ে গিয়ে এখানে দাঁড় করিয়ে দিয়েছো, ঠিক আছে? তাহলে যে কাজটা হয়েছে সেই কাজটাকে লিখেছি, এ জায়গার শক্তি যদি E1 হয়, এ জায়গার শক্তি যদি E2 হয়, তাহলে সেটা লিখলাম E2 মাইনাস E1। হ্যাঁ, এটা লিখেছি। এখন আমরা এটা মনে থাকবে তো, কাজ কত পাইলা? 490 জুল। ভালো কথা। তাহলে আনসার হচ্ছে 490। এটা এখন আমি দেখব যে আদৌ ঠিকঠাক আছে কিনা, যে ব্লকগুলো একটার উপর আরেকটা সাজাইলে যে কাজ হবে ম্যানুয়ালি সে কাজের সমান হয় কিনা। হ্যাঁ, এবার আমরা সেটা দেখব। এবং এই প্রথম তোমাদের এই মানগুলো দিয়ে গাণিতিক প্রবলেমটা দেখাইলাম, এর আগে অন্যান্য মান দিয়ে দেখিয়েছি। তাহলে দেখি যে আদৌ ঠিকঠাক আছে কিনা, আমার নিজেরই জানা নাই যে এটা ঠিক হবে কিনা। হ্যাঁ, তাহলে কি করব আমরা? একটার উপর আরেকটা তুলব। এখানে একটা ছোট্ট বিষয় খেয়াল করো, আমি যখন ভূপৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে নিয়ে যাব, কথা হয়েছিল যে এই নিয়ে যাওয়ার ফলে যে কাজটা হয়, এই কাজটা হচ্ছে মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ। এটা পথের উপর নির্ভরশীল নয়, অবস্থানের উপরে। আমি যেভাবে যত পথ ঘুরিয়ে নিয়ে যাই, বাট আলটিমেটলি আমি যদি বলি যে প্রথম ব্লকটিকে তো আমি সরাচ্ছি না, এটা তো প্রথমে যেভাবে ছিল সেভাবেই আছে, নাকি বলো? তাহলে প্রথম ব্লকটি যদি না সরা, তাহলে তার ভর কেন্দ্রের অবস্থানে কোনো চেঞ্জ ঘটাচ্ছে না। তাহলে তার ভর কেন্দ্র যদি না সরে, তাহলে তার ভর আছে, জি আছে, কিন্তু অবস্থানের পরিবর্তন না ঘটালে তার কৃত কাজ কত হয়ে যাবে? 0। বুঝতে পেরেছ? বাট দ্বিতীয়টিকে যে তুমি চিন্তা করো, তাহলে এটার ভর কেন্দ্র এখানে ছিল, এবার দ্বিতীয়টিকে তুলেছি এখানে, নাকি বলো? খেয়াল করো, ভালো করে খেয়াল করো, যে তাহলে এ লেভেল থেকে ফাইনালি তার ভর কেন্দ্র কোথায় গিয়েছে? এ লেভেলে। তাহলে এদিক দিয়ে হিসাব করবা না, আমি শুধু দেখবো যে তার ভর কেন্দ্রটা আগে এ লেভেলে ছিল, এখন কোন লেভেলে? এ লেভেলে। তাহলে বলো এই ব্লকগুলো যদি 1 মিটার করে উঁচু হয়, তাহলে পরে এটুকু 1/2 মিটার, আর এটুকু আবার কত মিটার? তাহলে বলো প্রথম বস্তুটি যখন তুললাম তখন কতটুকু ভর কেন্দ্রের সরণ? বুঝতে পারছো কিনা? তাহলে 1 মিটার উচ্চতার একটা বস্তুকে যদি নিয়ে গিয়ে এখানে রাখতে চাও আর একটা 1 মিটার উপরে, তাহলে পরে তাকে অবশ্যই কয় মিটার সরাতে হবে? 1 মিটার। বুঝতে পেরেছো? এবার তুমি এই তৃতীয়টিকে যখন নিয়ে যাচ্ছ, খেয়াল করো, তৃতীয়টিকে নিয়ে গিয়ে কিন্তু রেখেছো এখানে, নাকি বলো? তাহলে তার ভর কেন্দ্র আগে এ লেভেলে ছিল, এখন ভর কেন্দ্র কোন লেভেলে? এ লেভেলে। তাহলে নিশ্চয় তাকে সরিয়েছো, দেখো এটুকু 1 মিটার আর এটুকু আবার কত মিটার? 1 মিটার। তাহলে তাকে কয় মিটার সরিয়েছো বলো? তার ভর কেন্দ্রের সরণ হচ্ছে 2। তাহলে দেখো তো, দ্বিতীয়টির বেলায় হচ্ছে ভর কেন্দ্রের সরণ 1, তৃতীয়টির বেলায় হচ্ছে 2, তাহলে চতুর্থটির বেলায় কত হবে? আর পঞ্চমটির বেলায়? আর প্রথমটির ভর কেন্দ্রের সরণ কত? যেখানে ছিল ভর কেন্দ্র ওখানে আছে। বুঝছো তো? আচ্ছা, তাহলে ভর কেন্দ্রের সরণ দিয়ে যদি কৃত কাজ হিসাব করি, খেয়াল করো, তাহলে ভর কেন্দ্রের সরণ বিবেচনা করে ব্লকগুলো সাজাতে কৃতকাজ। একবারই চিন্তা করলাম না, এবার একটা একটা করে, তাই তো? তাহলে সবগুলো সাজাতে যে মোট কাজ হবে সেটা যদি ডব্লিউ হয়, সবগুলো সাজাতে যদি মোট কাজ ডব্লিউ হয়, তাহলে ধরো প্রথমটা সাজাইতে কৃত কাজকে ধরলাম W1, দ্বিতীয়টা সাজাইতে ধরলাম W2, W3, W4, পঞ্চমটা হলো W5। আমার এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, এই ক্লাসটা শুধুমাত্র কাদের জন্য? যারা একটু তুখোড় তাদের জন্য। বুঝতে পেরেছো? যারা দুর্বল তাদের জন্য আরো সুন্দর করে রেকর্ড করব। বুঝো নাই?
যারা দুর্বল তাদের জন্য আরও ধাপে ধাপে ধীরে ধীরে বলে বলে রেকর্ড করবো, হ্যাঁ। আর এটা যে কেউ চক্ষুষ্মান ব্যক্তি দেখলে যেন বুঝতে পারে যে না এটাই তো হওয়ার কথা। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাই একবারই লিখলাম, হ্যাঁ। বলো প্রথমটির তাহলে ভর কত? ভর আছে এম, তাই তো? সেটা যদি 5 কেজি হয় 5 কেজি, তাহলে এম জি আছে, কিন্তু তার ভর কেন্দ্রের সরণ যে এইচ সেটা কত? 0। দ্বিতীয়টির ক্ষেত্রে বলো এম জি আর ভর কেন্দ্রের সরণ কত? 1 মিটার, 1 দিলাম, হ্যাঁ। তৃতীয়টির ক্ষেত্রে বলো এম জি ইন্টু 2, ভুল লিখছে। চতুর্থটির ক্ষেত্রে বলো তাহলে এম জি ইন্টু 3, আর পঞ্চমটি হলো এম জি ইন্টু 4। তাহলে 20টা যদি সাজাইতাম তাহলে কত পর্যন্ত পাইতা? এম জি ইন্টু 19, বুঝছো? আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিসে নিয়ে যায় তোমাদের। ইচ্ছা মতো 5টা না দিয়ে যদি তোমার কোনো দিন ধরে নাও গাণিতিক প্রবলেম আসলে অ্যাডমিশনে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিবা না? দিবা? হ্যাঁ, সবাই শুধু মেডিকেল দিতে চাই। মেডিকেলও দিবা, ইঞ্জিনিয়ারিংও দিবা। ইঞ্জিনিয়ার না হলে দেশ টিকবে কী করে, তাই না? মেডিকেলে তুমি যে যন্ত্রাংশগুলো ইউজ করবা যত কিছু, এগুলোর বেশিরভাগই কি কে দিয়েছে? ইঞ্জিনিয়াররা, তাই না? তাহলে সবাই শুধু চিকিৎসক হবা, রোগ ধরতে পারবা। রোগ ধরার আগেও যে যন্ত্রাংশগুলো দরকার এগুলো ওই ফিজিসিস্ট, ইঞ্জিনিয়ার এরা তৈরি করছে, বুঝছো? হ্যাঁ, তাহলে সমন্বিত অবদান থাকে একটা সভ্যতার ক্ষেত্রে। যাই হোক, ওগুলো সবাই বুঝে, ওটা নিয়ে গল্প না করে এখানে আসো। আমি যদি স্যার এমজিটা কমন নিই, এমজি কমন নিলাম, হ্যাঁ। এমজি কমন নিয়ে তাহলে ভিতরে কি কি থাকবে? প্রথমে এখানে কত যাবে? 0, নাকি বাদ দিয়ে দিবা এটারে? আমার ইচ্ছা না, যৌক্তিকভাবে বলো, বাদ দিয়ে দিবা? এটা এমনি 0, বাট এভাবে করে যদি 4টা গুণ করো তাহলেই হয়ে যাবে, হ্যাঁ। এবং তুমি কিন্তু তার কাজের মানটা হিসাব করতে পারবা না? আচ্ছা, তাহলে 2 ধাপে করি, 2 রকম করে করি। প্রথমে বলো এই কাজটা 0, ঠিক আছে। এম এর মান কত? 5, আর এটা হচ্ছে 9.8। তাহলে প্রথমটা করে ফেলো। তাহলে এটা 0 দিলাম, এটা 5 ইন্টু 9.8 মানে কত? 4 না 49, সরি ভুল হয়েছে। আর এটা 49-এ তাহলে দ্বিগুণ নাকি? 98 দ্বিগুণ না? তারপরে এটা 49-এর কয় গুণ হবে? কত হবে এটা? 3 গুণ করলে 294। 49-কে 3 দিয়ে গুণ দিলে এত 147 হওয়ার কথা নাকি বলো? তুমি তো আমার ধনী করে দিচ্ছিলে এতক্ষণে। কত হবে? 147। এবার 49-কে কয় গুণ দিব? 200-র চেয়ে কম হবে। গুড, এই তো এতদিন আমি গুণটা ফলাইতে পারলাম। বলো কত হবে? হ্যাঁ, 490। বয়স কিছু বলো, তোমরা কিছু বলবা না, তোমরা ক্যালকুলেটরও নিয়ে আসো, এরকম নাকি? সব করা যাবে ভাই, আমি তো হচ্ছে একাধিক ওয়ে দেখিয়ে রাখছি, না দেখালেও পারতাম। এই অংশ অ্যাডমিশন ছাড়া আসবে না, হ্যাঁ। আচ্ছা, কত হবে এটা? ও, সৃজনশীলে আসতে পারে, হ্যাঁ, সৃজনশীলে এসছে এর আগে 490 জন। বলো হয়েছে কিনা? সেম মিলেছে? আচ্ছা, আমরা তাহলে থিওরিটা আর 2 মিনিট টাইম পেলে হচ্ছে একটা ভালো জায়গায় নিয়ে চলে যাব। লিখে নাও, n সংখ্যক ব্লককে সাজাতে কৃত কাজ। n সংখ্যক ব্লককে সাজাবো, হ্যাঁ। তাহলে এখানে আমাকে যার যার নাম বলবো সে আমাকে সহযোগিতা করবে এবং ফ্লুয়েন্টলি করবা, হ্যাঁ। ঠিক আছে। এই কৃত কাজ
এখন কয়টা ব্লক সাজাইলাম? 5টা। তাহলে এখানে mg কত গিয়েছো? 4। যদি n সংখ্যককে সাজায় তাহলে কত পর্যন্ত যাব? n-1। ওকে, তাহলে আমার এটা কিন্তু প্রথমটা কত? 0, তারপরে শুরু হবে এরকম। তাহলে আমি mg কমন নিয়ে নিলে এই লাইনে দেখো mg যদি কমন নিয়ে নিতাম তাহলে প্রথমে পড়তো কত? 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে এভাবে করে যদি যেতে যেতে তাহলে লাস্ট 5টার জন্য পেয়েছিলাম 4। তাহলে n সংখ্যকের জন্য পাবো n-1। থ্যাংক ইউ ভেরি মাচ। সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে, হ্যাঁ, ওকে, n-1। এখন আচ্ছা, এই জায়গাগুলোকে অনেকক্ষণ রেখেছি, এগুলো একটু মিশিয়ে দিয়ে এদিকে লিখি, ওই জায়গাতে আর না লিখি। খেয়াল করো, আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র জানি। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র মানে এরকম যদি হয় যে 1 + 2, 0 থেকেও তুমি দিতে পারো, হ্যাঁ, 3 + 4, এমনি করে যেতে যেতে কত গেল? n। তাহলে সেই যোগফলটা একবারেই, হ্যাঁ যোগফলই তো বলেছি। কত সূত্র? হ্যাঁ বলো, n² n² + n। কানে কানে তুমি মাথা ঝাঁকাইলা না, তাহলে বলো কত? n × n+1/2। আচ্ছা, তুমি হয়তো গুনটুন করে বলেছ। আমরা দেখি n × n+1 ভাগ কত? 2, নাকি বলো? এটা ঠিক আছে তো? আচ্ছা, আমি ছোট্ট করে একটা তোমাদের জিজ্ঞেস করে নিই যে এটা ছিল n-তম পর্যন্ত, এই n-তম পর্যন্ত, তাহলে আগে ওই সংখ্যাটা হয়েছে, তার সঙ্গে গুণ হয়েছে তার চেয়ে এক বড়, নাকি বলো? n × n+, এটা তাহলে 12 হইলে পারে, এটা 12 আর এটা কত? 13, তাই তো? এবার আমি কিন্তু ওই রকমই n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যোগ করছি, বাট লাস্টে n নাই, আছে কত? n-1। তাহলে mg তো বাইরে ছিল, mgর গল্প বাদ, ভিতরে আমি এটা লিখতে পারি কিনা? তাহলে আগের সংখ্যাটা হচ্ছে n-1 আর তার চেয়ে এক বড় মানে কত? n, না ঠিক নাই? তাহলে এটা হলো n এর চেয়ে এক কম আর তার চেয়ে এক বড়টা কত হবে? দেন ভাগ কত হবে? 2 হয়েছে। তাহলে এরকম, ওকে। এবার বলো, আমরা যে আগের গাণিতিক প্রবলেম সলভ করলাম সেখানে কয়টা ছিল? 5টা ছিল। তাহলে ওই 5টার জন্য এখানে n এর মান 5 আর এখানে কত? 4 ভাগ কত? 2। করো এবার কাজটা, ওকে। ওইটার জন্য তাহলে 5টির জন্য তাহলে কত হবে? w = m এর মানটা কত ছিল? 5, g এর মান 9.8, এটা হলো n থেকে 1 বাদ মানে 4 আর n মানে 5 ভাগ হলো 2। গুণন করো, ভাগ করো, এটা দিয়ে এটা কাটলে 2 হয়, 2 দিয়ে কাটলে 10 হয়, তাহলে 5 × 98 হচ্ছে কত হলো? 490 জুল। মিলেছে সব দিক দিয়ে? ওকে। এখন বাকিটা কার দায়িত্ব? তোমাদের, ওকে। যে কোনো সৃজনশীল এই টাইপের যদি হচ্ছে থিওরি দিয়ে দেয় তাহলে সেটা ঠিকঠাক মতো পারফর্ম করতে হবে, হ্যাঁ, ওকে। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই, তাহলে শেষ। আমরা সামনের দিনে ক্ষমতার দিকে প্রবেশ করব, হ্যাঁ, কার কত ক্ষমতা।